বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন ব্যবসায়ী নেতা। আমার বায়ে বসা আছেন জাপান বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি, বারভিডার সাবেক প্রেসিডেন্ট, এফবিসিসির পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এবং জাপানের সম্রাট কর্তৃক তিনি অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কারে ভূষিত এবং তাকে জাপানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে মিস্টার আব্দুল হক। এবং ডানের হচ্ছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাবেক সভাপতি এবং সেই সঙ্গে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনোয়ার আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি জাস্ট এই বাজেটকে নানানজন নানানভাবে আখ্যায়িত করছেন। কেউ এটাকে বেনজির বাজেট বলছেন, কেউ এটাকে প্রগতিশীল ব্যবসা বান্ধব বাজেট বলছেন, কেউ এই বাজেটের মধ্যে আসলে কিছুই খুঁজে পাচ্ছেন না। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে সূচনায় শুনতে চাই যে আপনাদের নিজেদেরটাই কি, জাস্ট প্রত্যেকে যদি 4-5 মিনিট করে বলেন যে এই বাজেটটাকে আপনারা কিভাবে দেখেন, এর মধ্যে পজিটিভ সাইড কি আছে, নেগেটিভ সাইড কি আছে, পরে আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করবো। মিস্টার আব্দুল হক যদি শুরু করেন। অনেক ধন্যবাদ। আমার এখানে আমার সম্মানীয় নেতা, চেম্বার অফ ইন্ডাস্ট্রির বহুবার নির্বাচিত প্রেসিডেন্ট পারভেজ ভাই এবং তিনি বিজিএমেরও একজন অত্যন্ত সিনিয়র লিডার। অ্যাকচুয়ালি ব্যবসায়ীদের জন্য আমার মনে হয় অনেক আলোচনা তো হচ্ছে, আলোচনা বাদ কিছু আছে বলে মনে হয় না। যেটা আমরা বলতে পারি, আলোচনা অবশ্যই করে যেতে হবে, কারণ আলোচনা ছাড়া তো আমাদের সমাধানে আর কোনো রাস্তা নাই। যেখানে প্রচণ্ডভাবে আমরা এগুলো ডিবেট করতে পারি সেরকম পরিবেশ তো আমাদের এখানে আমরা তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। সেই জন্য অন্তত এই আলোচনাগুলোর মাধ্যমে যে ভেন্টিলেশনটা হয়, অন্তত কিছুটা হলেও আমাদের উদ্যোক্তা কিংবা প্রকৃত যারা কন্ট্রিবিউট করছে, যেমন যারা আমাদের এখানে ইন্ডাস্ট্রি করছে, তারা কিন্তু আমার দেশের বড় রকমের উপকার করছে। আবার যারা এখান থেকে পাচার করছে তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে ভয়ঙ্কর, রাজাকার চেয়ে ভয়ঙ্কর। আমরা এই আলোচনা কিন্তু করেছি। এই বাজেটে ডেফিনেটলি নতুন অর্থমন্ত্রী মহোদয়, তিনি অনেক সিনিয়র মানুষ, উনি অর্থনীতির ছাত্র, তিনি একটা চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব নিয়েছেন এবং সংকোচনমূলক একটা বাজেট করা হয়েছে বলে আমাদের অর্থনীতিবিদরা বলছেন। আমার কাছে একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে মনে হয় যে জিনিসটা আমাদের জন্য ভীষণ দরকার, সেটা হচ্ছে মানুষের। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন যে এই বাজেট করে দিয়েছে অলিগার্সরা। হ্যাঁ, হয়তো আমার মনে হয় জিল্লুর ভাই অত্যন্ত বিদগ্ধ অর্থনীতিবিদ। এখন অলিগার্কদের যে প্রভাব বাংলাদেশে, অলিগার্কটা আমাদের সাধারণ মানুষ হয়তো সে অর্থে বুঝবে না। সে তাদের জন্য বুঝতে গেলে যে এই যে দানব তৈরি হয়েছে আমাদের এখানে, আমি যেটাকে মনে করি যে এই দানবদের রাহু গ্রাস থেকে জাতি কখন মুক্তি পাবে, এটা বড় চ্যালেঞ্জ আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধু কন্যা তার যে অবস্থান, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তিনি অনেক পরিবর্তন করবেন এবং তিনি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। যে পরিবর্তন নতুবা মরণ, আমরা বলেছিলাম পরিবর্তন হতেই হবে। এই অবস্থা থেকে যে মারাত্মক ক্ষতি হয়েছে ব্যাংকিং সেক্টরে এবং আমাদের অর্থনীতিতে সাধারণ মানুষকে বাদ দিয়ে যে চরম বৈষম্যমূলক একটা পুঁজিবাদী অবস্থা দাঁড়িয়েছে, যেটা পারভেজ ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন উদ্যোক্তা, যার এখানে হাজার হাজার লোক কাজ করে, তারা যে অবদানটা রাখছেন। আবার পাশাপাশি এমন লোকেরা তৈরি হয়েছে যারা ব্যাংক, বিভিন্ন রকমের আর্থিক খাতে নিয়ন্ত্রণ করছে। তারা কোত্থেকে আসলো, তাদের অবদানটা কী, কোত্থেকে পুঁজি আসলো, কেন আমাদের এত বড় রিজার্ভ খালি হয়ে গেল, এইসবের কিন্তু বড় রকমের আলোচনা পার্লামেন্টে তো হয় না। সেরকম পার্লামেন্ট আমরা ভারতের মতো তো করতে পারি নাই। অতএব আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে মূল্যস্ফীতি, যেটা অর্থনীতিরা বলছেন। সাধারণ মানুষের জন্য দুর্বিষহ জীবন, কারণ টাকার মূল্য কমে গিয়েছে। টাকার মূল্য বৃদ্ধি করা, সাধারণ মানুষের আয় বৃদ্ধি করা, দুর্নীতিকে দমন করা, দুর্নীতিকে দৃশ্যমানভাবে পানিশমেন্ট দেওয়া, যেটা আমরা এখন দেখতে পাইনি, সেই ব্যাপারগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং। সেটা কেবলমাত্র বাজেটের কিন্তু কাজ না। অর্থমন্ত্রীকে বলা হলে অর্থমন্ত্রীর ক্ষমতা এই ব্যাপারে সীমিত। কেন্দ্রীয় ব্যাংকেরও কিন্তু তারা যে রেগুলেটরি হিসাবে করবে তারা কিন্তু চেষ্টা করছে, বাট হোম মিনিস্ট্রির যে কাজ, অপরাধীকে ধরা যে কাজ,
পাচার রোধ করার যে কাজ, সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একার বিষয় নয়। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু পুরা মূল্যস্ফীতি কন্ট্রোল করার মতো অবস্থানে নাই। কারণ বিশাল একটা চক্র, বিশাল যাদের কাছে পুঁজি, ক্যাশ টাকা, তারা কিন্তু নেটের মধ্যেই নাই। সে হয়তো ইনকাম ট্যাক্সের খাতায় তার কোনো নাম নাই। এই যে ভয়ঙ্কর অবস্থাটা, যেটা কিন্তু সরকারের জন্য, প্রশাসনের জন্য, এন্টার অর্থনৈতিক সিস্টেমের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ, সেটা আমি জানি না কীভাবে উত্তর দেবে সরকারকে, কীভাবে সমাধান করবেন সেই ব্যাপারগুলো। এখানে যেমন ধরেন আপনার সরকার তার রাজস্ব আয়, মানে সাদামাটাভাবে যদি আমরা বলি, রাজস্ব আয় যা হবে, রাজস্ব ব্যয় প্রায় তা চলে যাচ্ছে। তারপর উন্নয়ন যেটা করবেন সেটা সবটা কিন্তু ধার কর্য করে করতে হবে। সাধারণভাবে যদি আমরা বলি, আমার সাধারণ মানুষ তো এইসব ব্যাপার বুঝে না। সে বুঝে কেন টাকার মূল্য কমে যাচ্ছে, কেন ভারতের চেয়ে 1 কেজি চিনির দাম বাংলাদেশের তুলনায় প্রায় 1/3, আমার এখানে কেন এত বেশি, কেন এখানে 400 টাকা কেজি 1 কেজি গরুর মাংস, আমার এখানে কেন 800 টাকা। তো এই যে মানুষ আস্তে আস্তে রাষ্ট্রের উপরে আস্থা হারিয়ে ফেলছে। রাষ্ট্র যে একটা তার সোভারেন সার্বভৌম রাষ্ট্র, যার জন্য সে রক্ত দিয়েছিল, আর কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনে হয়তো জাগরুক হচ্ছে যে এই রাষ্ট্র, আমি কি রাষ্ট্র তৈরি করলাম, যার সমস্ত সম্পদ কয়জনের হাতে চলে গেল, এবং অনার্জিত আয় লোকদের হাতে ক্ষমতা চলে গেল, অর্থনৈতিক শক্তি চলে গেল, উদ্যোক্তারা কোথায়, জাতীয় পুঁজি নির্মাণের কৌশল কোথায়। আমি তো বলবো বাজেটের মধ্যে কি থাকে, আয় ব্যয়ের হিসাব বাইরে সরকারের আপনার লক্ষ্য অভিষ্ট ফিলোসফিটা কি, দর্শনটা কি, জনগণকে কিভাবে অর্থনৈতিক শক্তি বাড়াবে, জনগণের কল্যাণ করবে, সেই জিনিসগুলো থাকবে। তো আমরা যে অবস্থায় পতিত হয়েছি, বিশেষ করে আমি একজন সাধারণ ব্যবসায়ী মনে করি যে ব্যাংকিং সেক্টরে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, সেটার ব্যাপারে কিন্তু বাজেটে কোনো পথ নির্দেশনা নাই। এবং আপনার ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য যে বিনিয়োগ দরকার, দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ, আমি যেহেতু জাপানিদের উপদেষ্টা হিসেবে কাজ করি, আমি বলতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সরকারের উদ্দেশ্যে এবং দেশে আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে তারা কানে কানে বলে যে দেখো, তোমাদের ম্যাক্রো সামষ্টিক অর্থনীতির যে ক্ষতিটা হয়েছে, সেটা ঠিক না করলে আমরা বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছি না। আমি যে বিনিয়োগ করবো, টাকাটা ফেরত দেবো, তার নিরাপত্তা কই। অথচ আমরা কিন্তু সারাক্ষণ এই বাজেট কেন্দ্রিক অর্থনীতির আলোচনায় বা নিজেদের প্রজেক্ট করবার সময় প্রবৃদ্ধির কথা বলি। প্রবৃদ্ধিটা কিন্তু আসলে বিনিয়োগ ছাড়া হয় না, মানে বিনিয়োগ না হলে, কর্মসংস্থান না হলে হয় না। দেখানো হচ্ছে সরকারের ব্যয়ের প্রবৃদ্ধি। সরকারের ব্যয়ের ব্যাপারে আমি বলবো মারাত্মক একটা অবস্থা হলো যে যখন আপনি সরকারি বিভিন্ন প্রকল্প করতে দিয়েছেন, তারা যে জিনিসটা প্রাইভেট সেক্টরে করলে 100 কোটি টাকা করতে পারতো, সেটা অনেক ক্ষেত্রে 1000 কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এবং সেটা দরকার আছে কিনা, রেট অফ রিটার্নটা কি, জি, ইত্যাকার বিষয়গুলোর সামনে আমি চলে আসছি আপনার কাছে, একটু মিস্টার চৌধুরীর কাছ থেকে শুনে আসি। আমরা দেখছি যে বাজেটের আকার বৃদ্ধি করা, প্রবৃদ্ধিটা একটু বড় করে দেখানো, এনবিআর এর জন্য টার্গেট একটু সবসময় তারা পারুক আর না পারুক একটা বড় টার্গেট তাদেরকে ধরে দেয়া, এটাই হচ্ছে এক ধরনের প্রবণতা বছরের পর বছরের ধরে বাজেটে যেটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাজেট কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়নযোগ্য কিনা, সেগুলোর দিকে খুব একটা মনোযোগ নেই বলেই অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন। এটা অনেকটা ওই যে আমাদের দেশে অলিগার্কদের কথা বলি, এবং তাদের মধ্যে এক ধরনের সম্পদ তারা শুধু লুটপাট করছে, পাচার করছে তাই না, তারা একটা অশ্লীল প্রদর্শনীয় তাদের মধ্যে মানসিকতা আছে, যে সাধারণ মানুষ যারা খেতে পায় না বা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, তাদেরকে এক ধরনের দেখানো যে দেখো আমাদেরকে। এটা আমরা ওই যে সাম্প্রতিককালে যে 3 রত্নকে নিয়ে প্রায়শই আলোচনা করি, তাদের একজন বেনজির আহমেদ, যার কন্যার বিশ্রামের জন্য তাকে অ্যাপার্টমেন্ট কিনতে হয় ইউনিভার্সিটির সামনে। তো এটা অনেকটা সেই ধরনের, বাস্তবতা থেকে অনেকখানি দূরে। আপনার কাছে কি মনে হয়? না, ধন্যবাদ। আমরা যদি এইভাবে দেখি যে এবার বাজেট যে পেশ করা হয়েছে 7,97,000, এর আগের বছর ছিল 7,61,000, মানে 4.6%। ধারণা কিন্তু ছিল যে আকারটা কমবে, কিন্তু আকার কমবে ধারণাটা আমার মনে হয় না। কারণ আমি যদি এই হিসাবে দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা, মানে দে আর ট্রাইং একটা, কি বলবো, খুব একটা বেশি বাড়ানো হয় নাই, এবং একটা প্র্যাকটিক্যাল ওয়ের দিকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু যে জিনিসটা, ইভেন আপনি যদি দেখেন যে রেভিনিউ টার্গেট 5,41,000, মানে 8.2%। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ওদের গতবার ছিল কিন্তু প্রায়
32 না 33%, এবার কিন্তু 11% গ্রোথ শো করানো হচ্ছে। এইভাবে জিনিসটা গেল। তা সেই হিসাবে আমি যখন দেখি তখন আমার কাছে মনে হলো যে অ্যাটলিস্ট রিয়েলিটির দিকে আসার চেষ্টা করা হচ্ছে আর কি। সো আমি সেদিকে আমার খুব একটা বেশি আপত্তিকর কোনো কমেন্ট করার মতন কোনো আমি অবস্থা দেখি না। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে ওয়েদার ইভেন দিস ইজ অলসো পসিবল অর নট, মানে কোন দৃষ্টিতে এই বাজেটটা করা হয়েছে, যেটা আপনি বলার চেষ্টা করছিলেন, সেদিকে যদি আমি একটু খেয়াল করার চেষ্টা করি, সেটা হলো যে আসলে আমার ক্যাপাসিটি কত সেটাকে আগে টার্গেট করা হয় নাই। মানে আমার তো রেভিনিউ শুড বি এ মোর টার্গেটেড, কারণ আমার এখানে দেখা যাচ্ছে যে আগে বোধহয় খরচ কত হবে, কারণ ইন্টারেস্ট পেমেন্ট করতেই কিন্তু 1,14,000 কোটি টাকা চলে যাচ্ছে। ওদিকে স্যালারি বেড়ে গেছে, গভর্নমেন্ট মোটামুটি ফিক্সড খরচ, ওগুলি একটা ফিক্সড খরচ, ওগুলিকে আগে বোধহয় বসানো হইল। তারপরে যখন দেখা যাচ্ছে এডিপি, আপনি সেখানেও যদি আপনি খেয়াল করেন যে সেখানেও কিন্তু খুব একটা বেশি যে ধরা হয়েছে তাও না, কিন্তু এবার বিদেশি নেট এডিবিতে মাত্র 2,65,000 কোটি টাকা, যেটা গতবার ছিল হলো 2,63,000 এবং পরে কমে 2,05,000। সো এই যে জায়গাটা সেটাও কিন্তু এডিবি এর ওখানেও কিন্তু ফান্ড কিন্তু ওইভাবে করে না, মিনিমাম করে এটাকে মিলানো হয়েছে। এখন কথাটা হলো যে আমার যে এনবিআর এর সক্ষমতা সেটা কতটুকু আছে। হ্যাঁ, আমি মনে করি যে এনবিআর এর সক্ষমতা আছে, বাট সেটা সেইভাবে ইউজ করা হচ্ছে না। আর গ্রোথ যদি 11% হয়, ইট ইজ ভেরি মাচ পসিবল, কারণ আমি গত বছর আমরা দেখলাম যে ওদের গ্রোথ কিন্তু ইয়াস কম হয়েছে, 2,83,000 কোটি টাকা তারা আর্ন করেছে, বাট উইচ ইজ 10%, মোর দেন 10% গ্রোথ। যেখানে আমার ইম্পোর্ট ড্রপ করেছে, যেখানে আমার ব্যবসা কমে গেছে, আমার ওভারঅল টার্গেট যেটা ছিল কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, তার মানে আমি বলতে চাচ্ছি যে 2022-23-এর তুলনায়, সেই হিসাবে দে হ্যাভ বিন অ্যাচিভ কোয়াইট এ রিজনেবল গ্রোথ। কারণ এটার জন্য কিন্তু এনবিআরকে আমি থ্যাংক ইউ দিতে চাই, ধন্যবাদ দিতে চাই, যে তার তো অ্যাটলিস্ট এরকম অবস্থাও, ইকোনমির খারাপ অবস্থাও কিন্তু দে হ্যাভ শোন দ্য গ্রোথ। তার মানে তার গ্রোথটা কিন্তু রয়ে গেছে। বাট যেই জিনিসগুলি ইম্পর্টেন্ট সবার জন্য সেটা হলো যে এনবিআর কেন, আমি এই জন্য বলার চেষ্টা করলাম যে এনবিআর এর যে ক্যাপাসিটি আছে সেটা আমি মনে করি যে ভেরি মাচ, কিন্তু কোনভাবে তারা এটাকে ব্যবহার করছে। সেই 1,02,03,000 ধারী, ওদিকে 39 লাখ হলো ট্যাক্স পে, রিটার্ন সাবমিট করে, কিন্তু ট্যাক্স পে করছে কিন্তু 23-24 লক্ষ। এখন এদের উপরেই কিন্তু তারা চেপা ধরতেছে। বাট ওখানে যে ট্যাক্স পে করতে পারে যে মোর দেন 1 কোটি লোক, সেদিকে কিন্তু এনবিআর এখন পর্যন্ত ওই জায়গাটা বৃদ্ধি কিন্তু আমরা দেখি না, বাট কোনো পদক্ষেপ বা কোনো ডাইরেকশন কিন্তু আমরা পাচ্ছি না। কর ফাঁকির জায়গাটা কি তারা ধরতে পারছে বলে মনে হয়? দেখেন, কর ফাঁকি আপনি প্রথম যে জিনিস, যে মানুষকে নেটের মধ্যে ঢুকানো, কর দেওয়ার জন্য সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে মানুষ ফিল করে যে আমার দেওয়া উচিত। মানুষ কিন্তু দিতে চায়, কিন্তু ওদের ভয় হলো যখন দেখে যে একই ব্যক্তি সে 3বার 4বার করে সে দেওয়ার পরেও তাকে নানানভাবে হয়রানি করে আবার তার থেকে চেপে নিচ্ছে, তখন কিন্তু তারা আর আগাইতে চায় না। একবার একটা আয় দেখালে পরের বার তার কম হলেও বেশি দেখাইতে হবে। আপনি দেখেন, ইভেন এ কোম্পানি যদি লস করে কোনো বছর, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বাই দ্য এনবিআর। কোম্পানি যদি সেম সেক্টরে থাম রুলে তারা গ্রস প্রফিট নির্ধারণ করে, এখন সেম সেক্টরে 10টা অর্গানাইজেশন একই রকম কিন্তু প্রফিট করবে না, একই রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হবে না, একই রকম মার্কেটিং ক্যাপাসিটি থাকবে না, একই রকম এফিসিয়েন্সি থাকবে না, কিন্তু তারা তার থেকে বের হবে না। হ্যাঁ, এই যে জিনিসগুলি, তারপরে কি আপনার অ্যাসেসমেন্ট হয়ে গেল, সবই ডান, ফাট করে কিন্তু 4 বছর 5 বছর আগের ফাইল চায় না, আপনি ওটা ভ্যাট দিচ্ছেন না, আপনি ওইটা উঠা দেন নাই। এই যে জিনিসগুলি, এগুলি যখন দেখে তখন কিন্তু সবাই
মনে করে যে বাবা আমার এটার মধ্যে ঢোকা দরকার থেকে, এটা তো ব্ল্যাকমেলিং এর মতন হয়ে যাচ্ছে, ব্ল্যাকমেলিং এর মতন হয়ে যাচ্ছে। সো যে জিনিসটা ইম্পর্টেন্ট যে ওনাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কিন্তু তারা নেট বাড়ানোটা মানে এই ট্যাক্স পেয়ার ইনক্রিজ করা সেদিকে কিন্তু দৃষ্টি নেয়। আছে কত লক্ষ লোকের নিজেদের বাড়ি আছে, আপনি খেয়াল করে যদি দেখেন দেখবেন যে মধ্যে 30-40 লক্ষ ঢাকা শহরে কিন্তু ওনার যারা বাড়ি ভাড়া দিয়ে রাখছে তাদেরকেও আনতে পারে না। কত মানুষ বিদেশে ট্রাভেল করতেছে, আজকে যদি আমরা ওগুলি রেকর্ড দেখি দেখতে পারি যে আমরা ইজিলি কিন্তু 1 কোটি লোকের থেকে ট্যাক্স আদায় করা বা ওদেরকে এর মধ্যে আনা কোনো সমস্যা কোনো কারণ নাই। কিন্তু ভয় দেখায় আর করে এইসব করলে হয় কি তখন আর খুব একটা বেশি লাভ হয় না। সো অন দ্য আদার হ্যান্ড আজকে সরকারের যে এক্সপেন্ডিচার, একটা হলো ইনকাম আর একটা হলো এক্সপেন্ডিচার, সে এক্সপেন্ডিচার কমানোর দিকে কিন্তু সরকারের খুব একটা বেশি যে কাজ করার যে আছে সেই জায়গায় কিন্তু সরকারও কিন্তু ওইভাবে কাজ করছে না। কেন এত স্যালারি বাড়বে, মানে আমার আয়ের সাথে তো এটা একটা সামঞ্জস্যতা থাকতে হবে, তো সেটা নাই। তাতে গিয়ে হলো যে শর্টফল, সে শর্টফলটা দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের মানে ব্যাঙ্কগুলির থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকেই কিন্তু ওনারা সেটাকে মিট আপ করার চেষ্টা করছে। এবং এই যে 1,37,000 কোটি টাকা এখান থেকে যে উঠাবে ব্যাংকের থেকে, তখন ব্যাংক কি করবে? ব্যাংকে সেই ইন্ডাস্ট্রিগুলিকে বা ব্যবসাকে কি সাপোর্ট করতে পারবে, লিকুইডিটি দিতে পারবে না। তারই একটা প্রমাণ আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি সিনারিওটা দেখি, বর্তমান সিনারিও আমরা কি দেখতে পাই? আমরা বর্তমান সিনারিও দেখতে পাই ইন্ডাস্ট্রি সেক্টরে গ্রোথ অনলি 6.66% হয়েছে কিন্তু এই বছর, যেটা ইভেন ইয়ার সময়ও কোভিড পিরিয়ডেও কিন্তু 8.37% ছিল। ম্যানুফ্যাকচারিং সেক্টরে 6.58, বিলো লো। মাইক্রো 6.84%। এলসি ক্যাপিটাল মেশিনারি এলসি ড্রপ করছে হলো 23.7%। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ড্রপ করছে 21.8%, আমি জুলাই টু ফেব্রুয়ারি বলছি। ইন্টারমিডিয়েট ড্রপ করছে 16%। ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আউটপুট ড্রপ করছে 60 to 70%। সো এই যে ফিগারগুলি, এক্সপোর্ট, যে এক্সপোর্ট নিয়ে আমরা এত একটা মনে স্বস্তির জায়গা মনে করছিলাম, সেই এক্সপোর্ট এই মে মাসে আমরা দেখলাম যে 16% কিন্তু নেগেটিভ গ্রোথ, এবং ওভারঅল দেখাচ্ছে ইট ইজ এ 2% গ্রোথ, এবং গার্মেন্টস সেক্টরও 2%-এর বেশি কিন্তু গ্রোথ হয় নাই। এবং আমি মনে করি গার্মেন্টস সেক্টর প্রপারলি যে মে মাসে যেভাবে করছে, 3টা ইনস্টিটিউশন একসাথে করে রিকনসিলিয়েশন করছে, বাংলাদেশ ব্যাংক, ইপিবি এবং কাস্টমস, তাতে গিয়ে নেগেটিভ 16% হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই স্বীকার করলো যে আসলে কিন্তু আমাদের টোটাল এক্সপোর্ট যদি আমরা এখন অ্যাসেস করি $40 বিলিয়ন উপরে কিন্তু এক্সপোর্ট হয় নাই। আমি যা হোক আপনি এখন স্বীকার করলেন, কারণ আপনাকে আমি আগেও প্রশ্ন করলাম যে ইপিবির ফিগার ইজ ইনফ্লেটেড। বিজিএমএ বিকিএমএও কিন্তু বারবার বলতেছে যে এটা কিন্তু বেশি শো করা হচ্ছে, এবং গার্মেন্টস সেক্টরের হোল সেক্টরকে বলা হচ্ছে তারা মানি লন্ডারিং করতেছে। এখন ওই জায়গায় চলে গেছে যে পয়সা আসতেছে না, বাট অ্যাকচুয়াল ফিগার আপনি এখন বুঝতে পারতেছেন। সো এই তার মানিটা হলো আজকে যখন আমি এই ফিগারগুলি দেখি, গ্রোথগুলি, তার মানিটা হলো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এখন পর্যন্ত ভালো অবস্থায় নাই। কেন? কারণটা হলো ওয়ান অফ দ্য রিজন, ব্যাংকগুলি এলসি ওপেন করতে পারছে না র ম্যাটেরিয়ালের জন্য। আমরা ইলেকট্রিসিটি গ্যাসের জন্য ডাবল 254% বাড়ানো হয়েছে, কিন্তু গ্যাস কিন্তু আনইন্টারাপ্ট করতে পারে নাই। গত 3 সপ্তাহ ধরে তো গ্যাসের প্রেশারই নাই গাজীপুর এসব এলাকায়, এবং বিরাট সমস্যা হচ্ছে। কেন হতে পারে? এখন তার মধ্যে আবার হলো কি, এখন ইন্টারেস্ট রেটও আপনি বাড়িয়ে যাচ্ছেন। তাহলে আগামীতে কোনো ইন্ডাস্ট্রি এখানে কিন্তু আর সেইভাবে তার সক্ষমতা নিয়ে চলতে পারবে না। আমি ধরে নিছি যে নতুন ইন্ডাস্ট্রি তো দূরের কথা, নতুন ইন্ডাস্ট্রি হবে না, বাট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি বর্তমান সিনারিওতে সার্ভাইভ করানোটা, বর্তমান সিনারিওতে ব্যবসা বাণিজ্য চলা রাখা, যেহেতু কন্ট্রাকশন পলিসিতে যাচ্ছে, যেহেতু আমাদের ফরেন রিজার্ভের পলিসি হয়ে গেছে, ইনফ্লেশনের প্রবলেম হয়ে গেছে, সার্ভাইভ করানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এগুলি যদি সার্ভাইভ না করে, আপনি দেখেছেন যে অনলি দিস এফেক্ট গত 8 মাসে 1,20,000 জব
কম মানুষ কিন্তু আনএমপ্লয়েড হয়ে গেছে, যেখানে 24,20,000 ছিল এখন কিন্তু 24,90,000 ছিল, এখন 25,90,000 হয়ে গেছে কিন্তু আনএমপ্লয়মেন্ট, বেকার। সো ইনফ্লেশন যখন হাই হয়, বেকারত্ব কিন্তু আরেকটা হেডেক হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি চালানোটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সরকারের জন্য। বাট আজকে যদি ব্যাংকের থেকে এইভাবে টাকাগুলি নিয়ে চলে যায় 1,37,000, এদিকে ব্যাংকগুলিকে বলা হচ্ছে তুমি ড্রাইড আপ পলিসিতে চলে যাও, তারা ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করছে, এবং তারপরেও তাহলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার জন্য, ব্যবসা বাণিজ্য রেগুলার রাখার জন্য আপনার পথটা কি খোলা থাকলো? এবং ব্যাংক চাইলেও তো এখন আর পারবে না। সো দ্যাট ওয়াজ দ্য মেইন সিনারিও। কিন্তু আপনি ওভারঅল যদি বাজেট বলেন কমপ্লিটলি, আমি তো মনে করি দিস ইজ এ নট বিগ বাজেট ইন এ সেন্স, এবং এটা প্র্যাকটিক্যাল ওয়েতে চেষ্টা করেছে। বাট এখন ইকোনমির যে কন্ডিশনে, যে ইনফ্লেশনের কথা বলা হচ্ছে, ক্যাপিটাল মার্কেটের কথা বলি আমরা, ডলার মার্কেটের কথা বলি, সব মিলিয়ে তো বরোয়িং যেটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, এক্স্যাক্টলি সব মিলিয়ে, এবং ঋণ পরিশোধের যে চাপ, সেগুলো সামাল দেয়, এটা এখন বড় চ্যালেঞ্জ। সেটার জন্য কিন্তু হ্যাঁ, সেটার জন্য আমি একটা বলতেছিলাম যে ধরেন এক্সপোর্ট পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল ফিগারে যখন আসা হবে, আমার কিন্তু এক্সপোর্ট গ্রো করছে না, তার মানে আমার ফরেন রিজার্ভ যে গ্রো করবে তারও কিন্তু স্কোপ কিন্তু কমে যাচ্ছে, রেমিটেন্সও কিন্তু ওই সেন্সে ওরকম বাড়ে নাই, এবং সেই পরিসংখ্যান আমরা ঠিকঠাক মতো পাই কিনা পলিসি করবার জন্য, সেটা একটা বড় প্রশ্ন। আমি আসছি আপনার কাছে, তার আগে মিস্টার আব্দুল হকের কাছ থেকে শুনে আসি। জি, না আমার মনে হয় পারভেজ ভাই খুব সুন্দর করে বলেছেন। আমিও ওনার সাথে একমত যে জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত যে তারা প্রচণ্ড চাপের মধ্যেও তারা কিন্তু রাজস্ব আদায়টাকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পেরেছে। এর কারণ হচ্ছে রাজস্ব বোর্ডের কাস্টম সার্ভিস, ভ্যাট সার্ভিস কিংবা ইনকাম ট্যাক্সে যারা, তারা কিন্তু প্রফেশনাল। ইন স্পাইট অফ অল দ্য অডস, অনেক সীমাবদ্ধতার মধ্যে অনেক গ্রে এরিয়া আছে, অনেক ধূসরতা আছে, অনেক দুর্বলতা আছে, তারপরেও কিন্তু তারা লক্ষ্যটাকে একটা, যেহেতু ডেডিকেটেডলি তারা প্রফেশনাল, তারা কিন্তু ভালো কাজ করেছে বলে স্বীকার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজস্ব যেটা আদায় করছে, যেটা সরকারের যে রাজস্ব ব্যয়, এই সময় সরকারকে চিন্তা করতে হবে যে আমার রাজস্ব কি হচ্ছে, আমি ব্যয় কি করছি। ব্যয়ের জায়গায় যে জায়গাগুলোতে লাগাম টেনে করা যেত, সরকার সংকোচনমূলক নীতিমালা নিয়েছে, অনেক ক্ষেত্রে সংকোচন করেছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আর অনেক বেশি অপ্রয়োজনীয় প্রকল্পের প্রতি যে মারাত্মক রকমের একটা মোহ তৈরি হয়েছে সরকারি ডিপার্টমেন্টগুলোতে, এবং প্রকল্প ব্যয় এত আগ্রহ, এইটা কিন্তু মারাত্মকভাবে একটা চ্যালেঞ্জিং অবস্থা তৈরি করেছে কান্ট্রির জন্য। যার কারণে এটাকে ভিত্তি করে আপনি গ্রোথ দেখাচ্ছেন, তার মানে যেটা পারভেজ সাহেব বললেন যে আমাদের রপ্তানির যে পরিমাণ কিংবা যে আমরা ট্রেডিশনালি দেখে আসছিলাম, সেটাও প্রশ্নবোধক। এখন যদি আপনি গ্রোথ দেখানোর জন্য কেবল গ্রোথকে সামনে রেখে যদি সরকার বড় করেও উন্নয়নমূলক কাজকর্ম করে, সেটা কিন্তু কি হবে, আমি অর্থনীতিবিদরা বলবেন, আমি অর্থনীতিবিদ নই, আমি জানি না। আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি আমাদের মানুষের জীবনের উপরে মারাত্মক রকমের প্রভাব পড়ছে মূল্যস্ফীতি, এবং এই যে কর্মসংস্থানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সবটা কিন্তু নেগেটিভলি আমাদের সামনে আসবে, এবং এতে যে চিত্রটা সামনে আসবে তাতে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না। আমার এখন দরকার, সবচেয়ে বেশি দরকার বিনিয়োগ। বিনিয়োগই একমাত্র আপনাকে গ্রোথ দিতে পারে, কারেক্ট রিয়েল গ্রোথ, এবং বিদেশি বিনিয়োগ আনাটা খুব দরকার। সেই জন্য ইফ নেসেসারি সরকারের উচিত স্পেশাল অ্যাম্বাসেডারদেরকে তৈরি করা। আমাদের এই যে সরকার কাঠামোর ট্রেডিশনটা কি, ট্রেডিশন হচ্ছে এটা ব্রিটিশ কলোনিয়াল প্যাটার্ন থেকে আসা, যারা সরকারের রাজস্ব আহরণ করবে এবং প্রশাসন চালাবে। এখানে দেখেন কাস্টম যে সার্ভিস কেন ভালো করলো, কেন কাস্টম সার্ভিসে এরা প্রফেশনাল, কাস্টমে ঢুকে কাস্টমে থাকে, ওখান থেকে রিটায়ার করে। কিন্তু প্রশাসনের লোক দিয়ে যখন আপনি বিনিয়োগ চালাচ্ছেন, সেখানে আপনি বিনিয়োগের পরিবেশ আমরা সেই অর্থে দিতে পারছি না। যদি তাই হতো তাহলে ভিয়েতনামের মতো কান্ট্রি একক এজেন্সি করতো না, কমিউনিস্ট কান্ট্রি, বুঝছি, তারা কিন্তু জাপানকে দেখে, কোরিয়াকে দেখে, মালয়েশিয়াকে দেখে একক এজেন্সি করেছে। আমরা বহু বলে আসছিলাম সরকারকে যে আপনারা বিদা করেছেন, বেজা করেছেন, ব্যবসা করেছেন, এতগুলো কিন্তু কোনো দরকার ছিল না। ব্যবসার সফলতা আপনারকে কেন্দ্র করেই কিন্তু আপনারা ব্যবসাকে একটা করতে পারতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সিসিআই আছে, ইপিবি আছে, তারপরে রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি আছে, এবং
এই সবগুলো মিলে কিন্তু আপনি একটা একক করা যেতে পারে। শিল্প মন্ত্রণালয় কি করছে? রাষ্ট্রায়ত্ত শিল্প কেবল দেখছে, শিল্প উন্নয়নে কিন্তু তার কোনো ডেডিকেশনও নাই, তার কোনো ডেস্কও নাই ওখানে যে আপনি আসেন শিল্প উন্নয়নের জন্য সাহায্য করবে। এইটা করছে কে? বিডা। বিডা ছিল আগে ডিজি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চলে গেল। আমি কথাগুলো কেন বলছি যে বাজেটের মধ্যে এইসব জিনিস রূপরেখা থাকলে আমরা হয়তো যেটা বিনিয়োগ বান্ধব কান্ট্রি, বিনিয়োগ বান্ধব প্রশাসন, সরকার ভীষণভাবে দরকার ছিল, যেটা কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত, কারণ সেখানেই আপনার রিয়েল গ্রোথটা নির্ভর করতো। যে বিনিয়োগ, ইন্ডাস্ট্রি, আপনার রাজস্ব বৃদ্ধি করা, রপ্তানি বৃদ্ধি করা, সবটা কিন্তু ওই জায়গাটায়, যেটা আমরা বলার চেষ্টা করেছি। যেহেতু আমরা অভিজ্ঞতার আলোকে বলেছি, আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, আমি শুধু 30 বছর জাপান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কাজ করার জন্য জাপান সরকার আমাকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে। কেন? যে আমি কোনো সরকারের লোক নই, আমি কোনো প্রশাসনের লোক নই, আমি তাদের ব্যবসা করি। কিন্তু আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো যে জাপান এমন একটা কান্ট্রি যে কিন্তু মালয়েশিয়াতে গিয়েছে, মালয়েশিয়া উন্নয়ন করেছে, তারা চায়নাতে গিয়েছে, চায়না উন্নয়ন করেছে, তারা আপনার দক্ষিণ কোরিয়াতে গিয়েছে, সেখানে উন্নতি হয়েছে, তাইওয়ানে গিয়েছে, সেখানে উন্নতি হয়েছে। আমরা জাপানকে ফলো করে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানকে দেখে কিন্তু আগাতে চেয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলিতে ওনাকে হয়তো একটা কমিউনিস্ট ধারা নিয়ে ওনাকেও শেষ করেছে, আমাদের ভবিষ্যতে শেষ করেছে। অতএব জাপানকে আজকে জাপান দেখেন যে মেট্রো রেল করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ দিতে হয়, ধন্যবাদ দেয় যে তিনি বিশ্বমানের একটা ট্রান্সপোর্ট, এই নারকীয় ট্রান্সপোর্টের মধ্যে এনে উপহার দিয়েছে। এটা নিঃসন্দেহে কিন্তু আপনার ওখানে গেলে চললে মনে হবে একখণ্ড জাপান। এটাকে দেখে আমরা নিজেরা তৈরি করার, কস্ট কমে দিয়ে করার উদ্যোগ কিন্তু আমাদের পরিকল্পনায় নাই, কেউ চিন্তা করতে পারছে না, কারণ ফিলোসফিক্যাল জায়গাগুলোতে আমাদের এখানে নাই। আমরা দানবদের হাতে চলে গেছি, দানবরা করায়ত্ত করেছে এন্টার অর্থনৈতিক সমস্ত এরিয়াগুলো, যেখান থেকে মুক্তি না হলে কিন্তু সত্যিকার অর্থে আমরা যে 30 লক্ষ লোকের জীবনের মূল্যবান স্বাধীনতা অর্জন করলাম উপমহাদেশে আমরাই কেবল, আমার কাছে এখন মনে হয় আমাদের মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু দিক খুঁজে পাচ্ছে না তারা কি করবে। অতএব এখানে ভীষণভাবে বড় রকমের পরিবর্তন দরকার। তারপরে হলো আপনার যে ব্যাংকিং খাতের বড় একটা দিকে নির্দেশনা প্রত্যাশা করা গিয়েছিল। আজকে যে অর্থনীতির যে অবস্থা, এখানে একটা ইকোনমিক কাউন্সিল হওয়া দরকার ছিল। এটা একমাত্র অর্থমন্ত্রী একা পারবে না, যেমন পারভেজ সাহেবরা ইন্ডাস্ট্রির ব্যাপারে পরামর্শ দিতে পারতেন। কি অসুবিধা আছে আপনি নেতাদের পরামর্শ নিলে? আপনি কি পয়সা লাগবে না? কিছুই তো লাগবে না। আবার এরকমভাবে কিছু বিনিয়োগ আনার জন্য আমরা কিন্তু স্পেশাল অ্যাম্বাসেডার কিংবা বিশেষ দূত সরকার করতে পারে, যাতে নড়ে চড়ে বসতে পারে। আপনি সব যদি প্রশাসনের হাতে রাখেন, রাজনীতিকদের হাতে রাখেন, সেই অর্থে কোনো বিরোধী দল নাই, সেখানে কিন্তু কোনো ডিবেট হচ্ছে না। আপনার ডিবেট না হলে আপনি বুঝতে পারবেন কী করে যে আপনি ভালো করছেন না খারাপ করছেন। অতএব আমার মনে হয় পরিবর্তন ছাড়া কিন্তু আমাদের পক্ষে আগানো কঠিন হবে, এবং সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জব ক্রিয়েট করা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ করা। কেবল আপনি সরকারের ব্যয় দিয়ে যে গ্রোথ দেখাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ নকল, এটা আসল না। এই গ্রোথ কিন্তু রিয়েল ডেভেলপমেন্ট ইঙ্গিত করে না। কারণ যেটা পারভেজ সাহেব যেটা বললেন যে আপনার বিনিয়োগেরই কোথায়, ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ কই, গ্রোথটা কথা হচ্ছে, এইটাই তো আপনার আসল জায়গাটা হওয়া উচিত ছিল। মিস্টার চৌধুরী, আপনার কাছে প্রশ্ন রেখে গেছিলাম, এবং সংকটটা আসলে কি পলিসির, নেতৃত্বের, মানে অর্থনীতি পরিচালনার নেতৃত্বের কোনো সংকট দেখতে পান? এখানে সবচেয়ে বড় জিনিস হলো ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, এবং আমি মনে করি যে সেখানে একটা দুর্বলতা, এবং কোঅর্ডিনেশন অফ দ্য ডিফারেন্ট সেক্টর। এখানে যেমন ধরেন বাজেট যখন করা হয় তখন ডেফিনেটলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, প্ল্যানিং, ব্যাংক, এনবিআর এবং সাথে সাথে ইন্ডাস্ট্রি, এদের কিন্তু একত্রে যদি না বসা হয় তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ধরেন আমাদের ইনফ্লেশন ইজ এ বিগ হেডেক কিন্তু, এবং সরকার কিন্তু চেষ্টা করছে যে ইনফ্লেশনকে কীভাবে এখন অ্যাড্রেস করা যায়। এখন ইনফ্লেশন অ্যাড্রেস করতে গেলে তখন দেখা যাবে যে আসলে ইনফ্লেশনটা বেশি কিসে হচ্ছে। আপনি দেখবেন যে বেশিরভাগই কিন্তু ফুড গ্রেনের উপরে কিন্তু বেশি, অথচ কৃষক পাচ্ছে 20 টাকা যে জিনিস, সেটা ঢাকায় আসতে আসতে 80 টাকা, এবং পথের মধ্যে যে এত চাঁদা, হ্যাঁ, এবং সেই লোকাল মাস্তান থেকে আরম্ভ করে ট্রাক পর্যন্ত, পুলিশ পর্যন্ত, ওই জায়গা যে কন্ট্রোল করতে হবে বা ওই জায়গায় অ্যাড্রেস করতে হবে, নোবডি ইজ টেকিং কেয়ার অ্যাবাউট ইট। সুতরাং ইনফ্লেশন
আর কমানোর কোনো স্কোপ কিন্তু কেউ আর দেখছে না। আসল জায়গা থেকে আস্তে আস্তে যে সাপ্লাই চেনের যে ইয়াগুলি হচ্ছে, ওই জায়গাতেও অ্যাড্রেস করতে হবে কাউকে না কাউকে। এখন ইনফ্লেশন যখন হয় তখন এটার সাথে সাথে মানুষ সবার কিন্তু একটা খেয়াল রাখতে হয় যে আমার এমপ্লয়মেন্টটা যাতে ডিস্টার্ব না হয়। তাহলে এমপ্লয়মেন্টটা ডিস্টার্ব যদি না করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আমার ইন্ডাস্ট্রিগুলিকে, আমার ব্যবসা বাণিজ্য অন্তত যাতে ডিস্টার্ব না হয় তাকে অ্যাড্রেস করতে হবে। এখন তাকে অ্যাড্রেস করতে গেলে আপনি দেখবেন যে এগেইন চলে আসবে ব্যাংকিংয়ের সাপোর্ট, ব্যাংক তাহলে যাতে ক্যাশ ফ্লো যাতে ওদের ডিস্টার্ব না হয়। এখন যেখানে 60-70% ক্যাপাসিটিতে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি চলছে, ওয়ান অফ দ্য রিজন হলো যেহেতু ইনফ্লেশন হাই, মার্কেট ডিমান্ড কমলো। মার্কেট ডিমান্ডের সাথে ওটার জন্য মার্কেট ডিমান্ড যখন কমে যায় তখন প্রোডাকশন যখন কম হয় তখন তার প্রাইস কিন্তু অনেক হাই হয়ে যায়, এবং তার প্রাইস ওটার জন্য হাই হচ্ছে, গ্যাস প্রেশার নাই ওটার জন্য হাই হচ্ছে, ইন্টারেস্ট রেট আবার হাই হচ্ছে। তাহলে ইনফ্লেশনটা আর কোথায় কন্ট্রোল হচ্ছে? আমি কিন্তু দেখতেছি যে ইনফ্লেশন কন্ট্রোল হবার কোনো স্কোপ কিন্তু আপাতত নাই। যদি ইনফ্লেশন কন্ট্রোলের আপাতত স্কোপ না থাকে তাহলে এই ইন্ডাস্ট্রিগুলি যাতে অন্তত সিক না হয় সেটা আমাকে এখন অ্যাড্রেস করার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কিন্তু সেই জায়গাটা আমাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে যে এফডিআইটা আমার আসে কিনা। এফডিআই আপনি যদি খেয়াল করেন প্র্যাকটিক্যালি কিন্তু 14% ড্রপ করছে ফিনান্সিয়াল ইয়ার 23, এবং সেখানে তাও আবার দেখা যাচ্ছে যে $2 বিলিয়ন হলো রিইনভেস্টমেন্ট, $705 মিলিয়ন আসছে, উইচ ইজ নট 3 বিলিয়ন প্র্যাকটিক্যাল। যদি আমরা বলি $3 বিলিয়ন, তার মানে ওটা কিন্তু আসে নাই। তাহলে ওটা কেন আসতেছে না? এখন আপনি তখন দেখবেন যে এখানকার ইন্ডাস্ট্রিগুলি যদি সক্ষমতা না থাকে তা বাইরের ইন্ডাস্ট্রি বা বাইরের ইনভেস্টমেন্ট আসবেটা কেমনে? অন দ্য আদার হ্যান্ড আবার দেখা যাচ্ছে যে এখানে যে পলিসিগুলি হচ্ছে, পলিসিগুলি কিন্তু কে যে পলিসিগুলি কোন হিসাবে তৈরি করছে নোবডি নোজ। বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক, অফকোর্স আমলাতান্ত্রিক, কারণ এটা এখন চলছে কিন্তু তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক জোন ছাড়া কেউ এখন আর ইন্ডাস্ট্রি করতে পারবে না। হঠাৎ করে সার্কুলার দিয়ে দিল। এখন ইকোনমিক জোন ডেভেলপই হয় নাই, আর আপনি এখন এই ধরনের সার্কুলার একটা দিলেন, তাহলে তো হঠাৎ সকালে উঠে ঘুমার থেকে উঠে যদি এই ধরনের সার্কুলার আসে তাহলে তো দেখা যাচ্ছে যে এদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, তাহলে বাইরের এফডিআই কোথা থেকে আসবে? দেন তারপর যখন শুনে যে এখান যেসব বিদেশি কোম্পানিগুলি আছে তারা তাদের ইনকাম প্রফিটগুলি তারা নিতে পারছে না, এয়ারলাইন্সের টিকেটের পয়সা পর্যন্ত যাচ্ছে না, এই যে আজকে আমেরিকা থেকে টিম এসে ওই কথাটাই কিন্তু ওরা উচ্চারণ করলো, তাহলে ওই জায়গাটা আমি কিভাবে অ্যাড্রেস করব সেটা করার কথা। আবার অন দ্য আদার হ্যান্ড ওই যে আমি আপনাকে বললাম এক্সপোর্ট ফিগারটা ধাম করে হঠাৎ করে বাড়ানোর দেখানো হলো। এখন যারা পলিসি মেকার তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব না যে ওই জিনিস চেক করা যে অ্যাকচুয়াল কি ফিগার না ফিগার। এটা যারা দিচ্ছে এটা তো তাদের দায়িত্ব, ইপিবি, বাংলাদেশ ব্যাংক আর ইয়া, অ্যান্ড ওরাও যদি সেগুলি না করে ঠিক মতো তাহলে কিন্তু ওনারা মনে করতেছে যে আমার তো সব ঠিক আছে। এখন হঠাৎ করে যদি সকালবেলায় উঠে বাজেট ডিক্লেয়ার করার পরে দেখে যে ও না আমাদের ওটা তো এক্সপোর্টেই আনা, তাহলে প্রিপারেশনটা যখন বাজেট করা হচ্ছে কিভাবে প্রিপারেশনটা নিবে? এই জন্য বলতেছে যে কোঅর্ডিনেশন এবং রাইট স্ট্যাটিস্টিক্স এগুলি কিন্তু পলিসি মেকার থেকে কিন্তু কনফিউজ করে দিচ্ছে কিন্তু। সো এই জায়গাগুলি যেমন আপনার অ্যাড্রেস করা কিন্তু দরকার হয়ে গেছে। আজকে দেখেন আমি আবার ফেরত যাই, ফরেন রিজার্ভের সাথে কে কন্ট্রিবিউট করতে পারে? এগেইন প্রাইভেট সেক্টর। সেখানে হলো এক্সপোর্ট। এখন এক্সপোর্টের যে আমি একটু বললাম ফিগারই তো কারেক্ট না, তাহলে কিভাবে পলিসি মেকার বুঝবে যে এখানে কি সাপোর্ট দেওয়া দরকার? আজকে ফরেন রেমিটেন্স, এই রেমিটেন্সে কিন্তু 10% গ্রোথ হয়েছে, বাট ইট ইজ নট এনাফ ফর আস। তাহলে ওই জায়গাটা আমি এখন কিভাবে আনবো? এই যে জায়গাগুলা, এই জায়গা এবং এটার সাথে এগুলি যদি অ্যাড্রেস না করা যায় তাহলে আমার আনএমপ্লয়মেন্টটা কিন্তু বেড়ে যাবে। আনএমপ্লয়মেন্টটা যদি এখানে অ্যাড হয় তাহলে তো ইনফ্লেশনও হাই, আনএমপ্লয়মেন্ট ইজ দেয়ার, নতুন ইনভেস্টমেন্ট নাই, এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি কিন্তু বসে যাচ্ছে। দ্যাট উইল বি এ বুমেরাং। বরঞ্চ যে জিনিসগুলি এখন আমার মনে হয় যে আমরা এইবার ডেফিনেটলি বাংলাদেশের জন্য এই বাজেট দেওয়াটাও কিন্তু খুব টাফ। গ্লোবালিও কিন্তু আসলে ক্রাইসিস চলতেছে, গ্লোবালি সবারই কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু সবারই প্রবলেম হচ্ছে, আমাদেরও প্রবলেম হচ্ছে। বাট আমাদের কতগুলি প্রিপারেশন বা ডাইরেকশন কিন্তু থাকা উচিত ছিল যে প্রাইভেট সেক্টরগুলি আসলে দে হ্যাভ টু ফিল যে তাদের যেই এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি সার্ভাইভ করবে, তারা গ্যাস এইভাবে দিবে, এনার্জিটা এইভাবে রাখবে, ব্যাংকের থেকে ফান্ড আসবে,
সরকারের উচিত তার কস্ট কমায়া তার যে এক্সপেন্ডিচার আছে সেটাকে কমানো, নট এডিবি, কারণ এডিবির সাথে আবার এমপ্লয়মেন্ট জড়িত আছে। সো আমি মনে করি যে এডিবির ওখানে বরঞ্চ অ্যাটেনশন দেওয়া উচিত যে ইমপ্লিমেন্টেশনটাতে রাইটলি হয়। আগে কি হয়েছে ওটা নিয়ে তো এখন এটা লাভ নাই, অন্তত এখন যেটা হবে সেটা যাতে রাইটলি হয়, তাতে কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এবং জবটা ডান হবে। আর ওই অন্যান্য যে এক্সপেন্ডিচার সরকারের ব্যয় যেগুলি সেখানে অ্যাড্রেস করে তাদের উচিত হবে যে বাইরের থেকে ফান্ড আনা, এফডিআই দিয়ে তার শর্টফল যেটা বাজেটে আছে সেটা কিন্তু বাইরের ফান্ডের উপরই নির্ভর হওয়া উচিত। অ্যাট এ সেম টাইম এখান থেকে কস্ট কমায়া সেই ফান্ডটা ব্যবহার করা, যাতে করে ব্যাংকের উপরে প্রেশারটা কম আসে। তাহলে ব্যাংকের প্রেশার কম আসলে দেখা যাবে যে এগুলি কিন্তু ইন্ডাস্ট্রি তখন সার্ভাইভ করতে পারবে। আদারওয়াইজ গ্রোথ তো নাই, নতুন করে তো আসবেই না, এগুলো কিন্তু তখন বিপদে কিন্তু পড়ে যাবে। আর ইনফ্লেশনের সাথে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে উই হ্যাভ টু বি লুক যে আমরা রেশনিং সিস্টেম চালু করতে পারি কিনা। কারণ এই ইনফ্লেশন কিন্তু এই বছর না, আমার কেন যেন মনে হচ্ছে যত কথাই বলুক আগামী বছরও কিন্তু এই একই লেভেলে কিন্তু থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? কারণ আমাদের তো এই বেশিরভাগ মানুষই তো সিস্টেমের কথা কিন্তু কয়েকদিন ধরে মানে কয়েক বছর ধরেই কিন্তু বলা হচ্ছে যেটা আমাদের এটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট হেডেক। যত কন্ট্রাকশন পলিসি নেন না কেন বাংলাদেশের জন্য ইট ওন্ট ওয়ার্ক আউট, বিকজ বাংলাদেশের যে পরিমাণ কিছু কিছু জিনিস আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, আমাদের র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদেরকে এনার্জি ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদেরকে কিছু ফুড গ্রেন ইম্পোর্ট করতে হচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত আমার এক্সপোর্ট আর রেমিটেন্স ওই জায়গায় না যাবে, কারণ এক্সপোর্ট আবার আমি রেস্ট্রিক্টেড ইন ওয়ান আইটেম, সেটা হলো গার্মেন্টস সেক্টর, এবং সেখানে আবার ইম্পোর্টের ব্যাপার আছে, আবার সেখানে আবার ইম্পোর্টের ব্যাপার আছে। সো যতক্ষণ পর্যন্ত ওগুলি ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত আমার ফরেন রিজার্ভের মধ্যে একটা কিন্তু প্রেশার আসবে। সো আমাকে আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলিকে তাহলে কিভাবে আমি সাপোর্ট দেব, এলসি দিয়ে কিভাবে করবো, কারণ ডোমেস্টিক ইন্ডাস্ট্রির যদি সক্ষমতা থাকে ইম্পোর্ট রিপ্লেসমেন্টটা অনেক অংশে কিন্তু কমে আসবে। আমি কিন্তু এটার উপরও আমার কিন্তু বেস করতে হবে। এবং বারবার এত ধরনের ডিসকাশন ব্যাংক সেক্টর নিয়ে এবং এত নেগেটিভ কথা এবং এত সার্কুলার এত কিছু, তাতে গিয়ে হচ্ছে কি মানুষের মধ্যে ব্যাংক নিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক যে পরিমাণ টাকা ছাপানো হয়েছে ব্যাংকে যা আছে তার থেকে বেশি কিন্তু মানুষের ঘরে চলে গেছে। তার মানে মানুষের কনফিডেন্স নাই। এটাও কিন্তু একটা খুব খারাপ সিমটম, কারণ টাকা যদি ব্যাংকে না থাকে তাহলে ব্যাংক আবার কি করবে? একদিকে ট্রেজারি বন্ডে ছাড়তেছে, আবার আরেকদিকে তার কাছে টাকা নাই। আজকে আমি শুনলাম আইএফআইসিতে বলে 20,000 টাকা চেক, সেটাও বলে দিতে পারছে না, হুইচ ইজ এ ডেঞ্জারাস জিনিস। এই যে জিনিস অনেক সময় অনেক সত্যি কথাও কিন্তু বলতে হয় না। আমি জানা সত্ত্বেও আমি প্রবলেমেটিক ব্যাংক, আমি এটা কেন বলবো? এটা কিন্তু আমার ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এটা যখনই আমি মুখ থেকে বলতে থাকবো যে আমার কিন্তু প্রবলেমেটিক ব্যাংক আছে, আমার 3 ধরনের আছে, তখন হয় কি লোকাল মানুষ কিন্তু প্যানিক হয়ে যাবে এবং এটা মেসেজ চলে যায় বিদেশে তখন কিন্তু অন্য ব্যাংকগুলি, আমাদের কাস্টমারগুলি সবাই কিন্তু ভয় পায়। আজকে আমি শুনলাম যে চায়না ইম্পোর্টারও পর্যন্ত বাংলাদেশের অনেক এলসি এখন অ্যাকসেপ্ট করে না, ওরা ভয় পায় যে বাংলাদেশের ব্যাংকের অবস্থা বোধহয় ভালো না। সো এই যে জিনিসগুলি এগুলি কিন্তু বন্ধ করতে হবে। ইনস্টিটিউশনালের, এই জন্যই বললাম ইনস্টিটিউশনাল স্ট্রেংথ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আর ফাইনালি আমি যেটা বলতে চাই, একটা ডাইরেকশন কিন্তু থাকা উচিত। দেখেন আমাদের ফিউচারে যেমন ট্যুরিজম একটা ভালো একটা এরিয়া, সেটা আমরা ডেভেলপ করতে পারি, আমরা সেই জায়গার ইনভেস্টমেন্ট চিন্তা করতে পারি। আমরা হসপিটাল দেখেন কত টাকা চলে যাচ্ছে বাইরে এই ডাক্তারি করতে, আমরা সেই জায়গায় কি করতে পারি? আমরা টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলি সার্টিফিকেটধারী হয়েছে, এগুলিকে কি ইউজ করতে হবে? আজকে যে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রপার কোর্স কারিকুলামগুলি দিয়ে যদি আমরা এদেরকে বের করতাম, আজকে আমার ফরেন রেমিটেন্স কিন্তু আজকে না হোক 2 বছর পরে কিন্তু আমার অনেক বেশি কিন্তু আর্নিং হতো। আজকে আমার হসপিটাল যদি আমি সেইভাবে করে ডেভেলপ করতে পারতাম, সেই ইনভেস্টমেন্ট বা সেই পলিসি, তাহলে আগামীতে দেখা যেত যে বাইরে কিন্তু এই ফান্ডগুলি যেত না, কিন্তু প্রচুর টাকা তো চলে যাচ্ছে। আজকে ট্যুরিজম, দেশীয় ট্যুরিজম আমরা ডেভেলপ
ওইভাবে কিন্তু প্রমোটও করতেছি না, ওইভাবে কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার চিন্তা করছি না। এগুলির থেকেই তো পয়সাগুলি আসবে। সো বাজেটে মানুষ ওইভাবে এক্সপেক্ট করে যে সবকিছু আমাকে আজকে পাইতে হবে বা আজকে এটা ডিরেকশন যেটা আপনি বলছেন যে এক্স্যাক্ট এই জিনিসগুলো আমি মনে করি আসা উচিত। চমৎকারভাবে বলেছেন পারভেজ ভাই। আমার মনে হয় যে এর মধ্যে হয়তো যোগ করা ছাড়া আর কি করার আছে। আমি বলবো যে সরকারের যে প্রকল্প নীতিমালা বর্তমানে আছে, এটা পরিহার করে সরকারের এমন প্রকল্পে যাওয়া উচিত যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেবল, BOO বলে, বিল্ড অপারেট ট্রান্সফার। যেমন প্রকল্প করবে, বাইরের লোকেরা এসে বিনিয়োগ করবে কিংবা দেশি বিনিয়োগকারীরা করবে, তারা উল্টা রেভিনিউ দেবে সরকারকে। আর হলো BOT, বিল্ড অপারেট ট্রান্সফার, যে একটা পর্যায়ে এসে 20-25 বছর চালায়া হস্তান্তর করে চলে যাবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাকার ছাড়া সরকারের জন্য বড় প্রকল্পে যাওয়া, যেমন রেলওয়ে ব্রিটিশ আমলে কিন্তু কোম্পানি ছিল। আসাম বেঙ্গল রেলওয়ে তার হেডকোয়ার্টার ছিল চট্টগ্রামে, কোম্পানি ছিল এবং চাকরি ছিল কীরকম লুক্রেটিভ। একটা গার্ডের চাকরির জন্য তখন মনে করা হতো বেস্ট চাকরি, পকেটের মধ্যে ঘড়ি, গার্ড সাহেবরা সেরকম ছিল। সেই জায়গায় আমরা এখন এগুলো সব সরকার চালাতে গিয়ে না সার্ভিস হচ্ছে, প্রকল্প হচ্ছে, মেনটেন্যান্স নাই, তার রেট অফ রিটার্ন কি কোনো খবর নাই। আবার খালি কেনা, এই যে কেনার ইয়েতে গিয়ে আমার মনে হচ্ছে সরকারের জন্য কিন্তু রাষ্ট্রের জন্য, জনগণের জন্য দুর্বিষহ হয়ে গেছে ব্যাপারটা। এই জায়গায় বড় রকমের একটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল যে সোফার যা আমরা করেছি সেটা কতটুকু ভালো করেছি, ভুল করে থাকলে সংশোধনটা কিভাবে হতে পারে, এই জায়গাটায় অনেক জরুরি ছিল। বাজেটে যথার্থ উনি বলেছেন যে বাজেট তো কেবল আয় ব্যয়ের ব্যাপার না, এটা ফিলোসফিক্যাল ব্যাপার। সরকার দিক নির্দেশনা দেবে, কোন দিকে নিয়ে যাবে অর্থনীতিকে, ক্রাইসিস মোকাবেলাটা কীভাবে হবে ইত্যাকার জিনিসগুলো প্রত্যাশিত ছিল। আমি বলবো যে যেমন মেডিকেল সিটি আমাদের পাশে ভারতেই কিন্তু তারা করেছে। ভারতে যেমন সবাই সাউথে চলে যায় ট্রিটমেন্টের জন্য, একটা লোক যখন বাইরে যায় তখন কিন্তু সে মিনিমাম $1,000, $2,000, $3,000, $4,000 নিয়ে যায় কিন্তু চিকিৎসার জন্য। তার ভাড়াতে যাচ্ছে, সব পরামর্শের জন্য হারাচ্ছি মিনিমাম। অথচ আমাদের দেশে কিন্তু অনেক ভালো ডাক্তার আছে। এই জায়গায় পলিসিটাকে পরিবর্তন করে মেডিকেল সিটি করতে পারতাম। যে আগারগাঁও গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোকে আপনি বিভিন্ন বিল্ডিং দিয়ে জায়গা শেষ করে দিলেন, সেখানে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন আছে। একটু চিন্তা করে যদি করা হতো যে একটা মেডিকেল সিটি, তাহলে কিন্তু ইন্ডিয়াতে থাইল্যান্ডে বহু বাইরের লোকেরা আমেরিকা থেকে এসে ট্রিটমেন্ট করায়। কিন্তু আমরা কিন্তু সে জায়গায় যেতে পারতাম গ্র্যাজুয়ালি। আমাদের ডাক্তাররা অনেক ক্ষেত্রে ভালো করছেন, কিন্তু সার্ভিসটা, হাসপাতালগুলোর পরিবেশ এবং সার্ভিস মেন্টালিটিটা আমাদের খুব ভালো করে গ্রো করা যায়। এখানে মোটিভেশন, ওরিয়েন্টেশন দরকার ছিল। ডাক্তারদিকে ট্রেনিং দিলে যদি মোটিভেশন করা হতো, আমার বিশ্বাস এই জায়গায় কিন্তু ফরেন এক্সচেঞ্জ খরচ না হয়ে আর্ন হতে পারতো। ট্যুরিজমের বেলায় যেমন ধরেন আমরা সারা দেশে নদী মাতৃক বাংলাদেশে আমরা নদীগুলোকে কিন্তু দখল হয়ে যাচ্ছে, খাল বিল ঝিল হাওর বাওর সবই দখলে চলে যাচ্ছে। অবশ্য আমাদের সেনাবাহিনী আছে, আমাদের সব বাহিনী আছে, তারা কি করছে আমি জানি না। সোভেরেনিটি কি কেবল বাইরে থেকে আক্রমণ হলে রক্ষা করবে? ভিতর থেকে তো শেষ হয়ে যাচ্ছে, ভিতর থেকে তো আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি বিভিন্নভাবে। অপরাধীরা জনগণ জানে না তার ক্ষমতাটা কোথায়, তার অধিকারটা কোথায়, সে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ বটম অফ দ্য পিরামিড, যে নিচে যেটা উনি বললেন রেশন, আমিও স্ট্রংলি সমর্থন করি। রেশনের কথা চিন্তা করা উচিত, কারণ নিচের মানুষের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রেশন সার্ভিস চিন্তা করা যেতে পারে, এবং টোটালি একটা বড় সংস্কারের চিন্তা করে সরকার শাসন প্রশাসনের মধ্যেও কিন্তু এতগুলো মিনিস্ট্রি কিন্তু কোনো দরকার নেই, অনেক কমিয়ে ফেলা সম্ভব। আমরা যদি আশেপাশের দেশের দিকে তাকাই, অর্থনীতিবিদ আহসানিস মনসুর বাজেট নিয়ে এক আলোচনা সম্প্রতি বলেছেন এত মিনিস্ট্রির দরকার নেই, কোনো দরকার নেই, এটা লায়াবিলিটি। আমি যদি প্রশ্ন করি বিনীতভাবে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমান সরকার কাঠামো সহায়ক নাকি প্রতিবন্ধক, এই প্রশ্ন কিন্তু করা যায়। কারণ যখন একটা কাজের জন্য আমাকে 5টা মিনিস্ট্রির কাছে যেতে হয়, তখনই কিন্তু আপনি দেরি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু মানুষ এটাকে এখন সেটা কীরকম তুলনা করেন। আপনি যান কোরিয়াতে যান, আপনি একটা বড় টিম নিয়ে জাপানে যান, এমনকি চীনে যান, যে কমিউনিস্ট কান্ট্রি, যার বিনিয়োগের পরিবেশ দেখেন। ভিয়েতনামে যান, কমিউনিস্ট কান্ট্রি, তারা বাজার অর্থনীতিকে রিয়েলি কিন্তু ধারণ করেছে। আর সবচেয়ে বড় কথা আজকে যে আমাদের কেন এত কিছুর পরে অর্থনীতি টিকে আছে, আমি স্যালিউট জানাই আমাদের গরিবের সন্তানেরা, যারা প্রায় 1.5 কোটি মানুষ
বাইরে আছে, তারা আমরা দেখতে পাই তারা আমাজনের জঙ্গলে মারা যাচ্ছে, এই ভূমধ্যসাগরে নৌকায় করে পার হওয়ার সময় মারা যাচ্ছে, জীবন দিচ্ছে। তারাই কিন্তু পক্ষান্তরে ভাইয়ের কাছে, বোনের কাছে, মায়ের কাছে, বাপের কাছে, বউয়ের কাছে টাকা পাঠিয়ে অর্থনীতি কিন্তু সচল রেখেছে। আর আমরা যা অপচয় করেছি, অপব্যবহার করেছি, অন্যায় করেছি, সেটা তো আমি বলবো যে আগামী দিনে হয়তো হলিউডের সিনেমার কাহিনী হবে। কেবলমাত্র মানি হেস্ট বাংলাদেশের ঘটনা নয়, আরও কাহিনী হবে, কারণ আমরা যা করেছি ইতিমধ্যে। অতএব সেই জায়গা থেকে ফিরে আসতে গেলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো অনেক ক্ষেত্রে অনেক সফল, কিন্তু এই জায়গাটা তার জন্য বড় চ্যালেঞ্জ। সুশাসন, আইনের শাসন, জবাবদিহিতা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে আনা, এই চ্যালেঞ্জ তার সামনে রয়ে গেল। কীভাবে মোকাবিলা করবেন তিনি জানেন। আমরা শুধু বলবো যে আমরা কাজ করতে চাই, আমরা দেশে উন্নতি করতে চাই। যারা দেশ থেকে সম্পদ পাচার করছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু, তাদেরকে চিহ্নিত করেন, পানিশমেন্ট দেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে উদাহরণ তৈরি করেন যে হ্যাঁ আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি কমিটেড, আপনি এদের বিরুদ্ধে জনগণকে দেখিয়ে দিয়েছেন যে তারা যে অন্যায় করে। যদি বিহারের নীতিশ কুমার দুর্নীতির মাধ্যমে অর্জিত বাড়ি গাড়ি অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে ক্লিনিক বানাতে পারে, স্বাধীন বাংলাদেশ 30 লক্ষ মানুষের জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করলো, যেখানে সেনাবাহিনী জনগণ একসাথে লড়াই করে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তার এহেন অসহায় অবস্থা কেন হোক? আমি প্রশ্ন রাখতে চাই। আর কিছু যোগ করবেন আপনি? আমি শেষবারের মতো ধন্যবাদ। আমি যেহেতু ব্যবসা নিয়েই বুঝি বেশি, বাজেটে আমি চাই যে ব্যবসা বান্ধব কিভাবে হয় এবং সরকারের আসলে কোন দিকে অ্যাটেনশন দেওয়া দরকার, ব্যবসাকে যাতে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যাতে আসলে সারভাইভ করে, ব্যবসাগুলি যাতে সারভাইভ করে, ইনফ্লেশনটা যাতে মানুষ মাথায় নিয়ে সেটা আমাদের আমাদের সাথে যারা যুক্ত আমাদের শ্রমিক ভাই বোনেরা তারাও যাতে একটা সহনীয় পর্যায়ে থাকতে পারে, কারণ আদারওয়াইজ তারাও যদি এই প্রেশারের মধ্যে পড়ে তাহলে আমাদেরও কিন্তু প্রেশার আসবে এবং আমরা যেটা এফোর্ড করার মতন ক্যাপাসিটি এই মুহূর্তে নাই, যে কারণে আমি সেই রেশন এগুলি নিয়ে কিন্তু আমি ভাবি এবং আমি চিন্তা করি। এবং আমার মনে হয় যে দেখেন স্টক মার্কেটের উপরেও কিন্তু মানুষের কনফিডেন্স নাই, এবং স্টক মার্কেট নিয়েও যখন আবার এনবিআর বলে যে গেইন ট্যাক্স 40% হইলে তার উপরে ট্যাক্স ধার্য করা হবে, তখন মানুষ কিন্তু আরও কেউ কিন্তু এটার মধ্যে ঢুকবে না। এবং এই যে কিছু কিছু স্টক মার্কেটে তো নানা রকমের পক্ষপাতিত্ব আছে, সেগুলি তো ধরার কেউ চিন্তাও করে না। এবং আমি কিন্তু হক ভাইয়ের সাথে একদম একমত। আসলে আমি হই আর যেই হই, আমরা যদি যেই কারাপশন করুক না কেন তাকে কিন্তু অ্যাকাউন্টেবল করা উচিত। এবং তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলি যাতে ফাংশনাল হয় এবং রেসপন্সিবল রোল যাতে প্লে করে। আর পলিটিক্যাল যেই এই চর্চা, পলিটিশিয়ানরা ওনারা ওনাদের কাজ করবে, ওনাদের কিন্তু সবচেয়ে যে কোনো পলিসি নিতে গেলে ইম্পর্টেন্ট হলো প্রপার স্ট্যাটিস্টিক্স, এবং প্রপার স্ট্যাটিস্টিক্স যাতে পেতে পারে সে ধরনের মনিটরিং বলেন আর যাই বলেন সেটা করা উচিত। এবং ক্রাইসিস যখন হয়, কারণ আমরা কিন্তু এখন একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, এবং যেহেতু আমাদের একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে এই টাইমে আমার মনে হয় যে একটা হাই পাওয়ার্ড একটা বডি হওয়া উচিত সব সেক্টরকে মিলে, আবার খুব বেশি বড় না। এখানে ইকোনমিস্ট দরকার, যারা প্রফেশনাল যারা এই ধরনের আছে, এখানে ব্যাংকার দরকার, আমাদের এক্সপেরিয়েন্স যারা অলরেডি চাকরির মধ্যে আছে তাদের বাইরে আমি মনে করি নিয়ে এক্সপার্ট একটা টিম গঠন করে কিন্তু করা উচিত। এইভাবে যে বর্তমানে যেটা আছে এখানে আমরা কি ধরনের পদক্ষেপ নেব এবং ফিউচারের জন্য কোনটা নিলে এখন থেকে যাতে আমরা সেই দিকে অ্যাড্রেস করতে পারি, যাতে ভবিষ্যতে আমরা এটা বেনিফিট নিতে পারি। কারণ আপনি আজকে কিন্তু সব কিছু আপনি অর্জন করতে পারবেন না, বাট ফাউন্ডেশন যদি আমরা দিতে পারি ফিউচারে আমরা বেনিফিট নিতে পারি। এবং ফাইনালি যেটা আসলে সব কিছু নির্ভর করে এগেইন ইনস্টিটিউশনের রেসপন্সিবিলিটি কতটুকু ওরা দিচ্ছে। এটা কিন্তু কোনো যে কোনো বলেন, আমার নেত্রী বলেন আর ওনার টিম বলেন, কেউ কিন্তু পারবে না যদি ইনস্টিটিউশনগুলি তারা নিজেদেরকে
সেই ধরনের রেসপন্সিবল ফিল না করে এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না আনে। আমি যখন দেখি পত্রপত্রিকায় যে স্বাস্থ্যমন্ত্রী বলতেছে পুরা আমার এখানে তো দেখি পুরা সেক্রেটারিয়েটই কারাপশনে ভরে গেছে গা, এবং আমি কাকে ধরে কাকে করব, এখানে তো ড্রাইভারও 100 কোটি টাকার মালিক, পিওনও দেখি 100 কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে। তে এই যে কথাটা, এটার সাথে সাথে কিন্তু উচিতই যে ওখানের একটা ইমিডিয়েটলি একটা এক্সরে করা, যে আসলে ওখানে কি কি কারণে এই কথাটা মন্ত্রী বলতে বাধ্য হলো, এবং সেটা কিন্তু মন্ত্রীরও যেরকম দায়িত্ব আছে, ওই ডিপার্টমেন্টেরও কিন্তু, মিনিস্ট্রিরও কিন্তু দায়িত্ব আছে। তো এনিওয়ে, আমার মনে হয় যে আমরা যদি সবাই একটু দেশপ্রেমিক হই, আমরা যদি নিজেদেরকে মনে করি উই আর অ্যাকাউন্টেবল আমরা জনগণের কাছে, এবং সেই আমরা থেকে আরম্ভ করে সবাই, তাহলে দেখা যাবে যে এগুলি আসলে কোনো ব্যাপারই না, এটা টেম্পোরারি একটা ক্রাইসিস। আদারওয়াইজ ইট উইল বি এ পার্মানেন্ট ক্রাইসিস, এবং এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য হবে। আমরা যেখানে আসছিলাম সেখান থেকে যদি আমরা এখন নেমে যাই, আমরা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, আমাদেরকে কিন্তু আরও ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদেরকে কিন্তু আরও স্পষ্ট পলিসির মধ্যে পড়তে হবে, তখন কিন্তু আর উপায় থাকবে না। এতদিন এলডিসি হিসাবে আমরা পার হয়েছি, 2026-এর পরে কিন্তু আর সেই স্কোপগুলি থাকবে না কারেকশন করার, ধাম করে কিন্তু পড়ে যেতে হবে কিন্তু। সো এনিওয়ে, আমার মনে হয় যে এটা ওনারা নিশ্চয়ই ভাবছেন, এবং দুঃখজনক হলেও সত্য যে আমরা বলতে পারি ব্যবসায়ীরা বা ব্যবসায়ীদের, এদেশে আসলে ব্যবসায়ীদের প্রতি সবারই ধারণা যে এরা থার্ড ক্লাস সিটিজেন, তারা রক্তচোষা, কিন্তু আমরাই যে আসলে দায়িত্ববান হিসাবে কাজ করে যাচ্ছি, কিন্তু ব্যবসায়ী নামধারী মানে ব্যবসায়ী পরিচয়ে রক্তচোষা তো তৈরি হয়েছে, এবং ব্যবসায়ী লিডাররা কিন্তু যারা আছে সেন্সেবল, প্রত্যেকে কিন্তু বলছে যারা আমাদের মধ্যে যারা আপনারা তাদেরকে আইনের আওতায় আনেন। আমি এখনো বলবো, আমরা কিছু কিছু মানুষের জন্য আমরা ঢালাওভাবে এই নিতে রাজি না, ব্লেম নিতে রাজি না। যারা এটার সাথে সম্পৃক্ত সবই ওপেন, এবং ইট হ্যাজ টু বি কাম আন্ডার দ্য আইনের আওতায় অবশ্যই কিন্তু আসা উচিত, তাহলে অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাবে। জি, আপনি কিছু যোগ করতে চাইছেন? এমন কিছু না, খালি আমি বলবো যে পারভেজ ভাই চমৎকারভাবে তিনি বলেছেন, আমি ধন্যবাদ জানাই ওনাকে। আমার মনে হয় ব্যবসায়ীদের ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে, ব্যবসায়ী ছাড়া, দেখেন উদ্যোক্তা ছাড়া কিন্তু আপনি কোনো মতে অর্থনীতিকে এগোতে পারবেন না। সেই হিসাবে সরকারের কাছ থেকে যেটা প্রত্যাশিত সেটা হচ্ছে সরকার কাদেরকে সহায়তা করবে। জাতীয় পুঁজি নির্মাণের একটা দিক নির্দেশনা, জাতীয় পুঁজি নির্মাণের একটা ফিলসফি, দর্শন, এবং জাতীয় উদ্যোক্তা বুর্জুয়া শ্রেণী কিন্তু আপনার কমিউনিস্ট কান্ট্রি গড়ে তুলেছে, চীনে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে আমাদের জাতীয়, আমি বলবো যে অনেক বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বলেন যে আমাদের এখানে লুটেরের শ্রেণী তৈরি হয়েছে, দানব তৈরি হয়েছে, এবং এখানকার পুঁজির যে চরিত্র বাংলাদেশে, এটা কিন্তু মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে উন্নতি তো করেছে উদ্যোক্তা শ্রেণী। এখন উদ্যোক্তারা, আমি বিশ্বাস করি যে অনেক ভালো মানুষ আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। আমি এমনও মানুষ দেখেছি, আমার বিগত, আমার বয়স 73-50 বছর যাবত আমি ব্যবসা করি, আমি সেন্টের মতো মানুষ দেখেছি সার্ভিসগুলোতে, এখনও আছে তারা, এখনও গেলে তারা কত সার্ভিস দিয়ে দেয়, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি। বাট তারা এখন অসহায় বোধ করছে, হতাশায় ভুগছে, কিংবা মনে করছে তিনি হয়তো তাকে টপকে চলে যাচ্ছে এমন লোক যে কিনা হয়তো তার সম্বন্ধে অনেক প্রশ্ন করা যেতে পারে। অতএব এইটাকে লাগাম টেনে ধরার দায়িত্ব কার? তারা যদি সচেষ্ট না হয় তাহলে হয়তো ডেফিনেটলি আমাদের জন্য বিপদ হয়তো অপেক্ষা করছে। আপনি আর কিছু যোগ করবেন 1-2 লাইনে? না, আমরা চাই দেশের ভালো হোক, এবং আমরা আমাদের জেনারেশনের কাছে অন্তত কালপ্রিট হিসাবে আমরা লিডারশিপ দিতে রাজি না, মর্যাদার সহিত মৃত্যুবরণ করতে চাই, জি, সম্মানের সহিত মরতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং মিস্টার আব্দুল হক, অসংখ্য ধন্যবাদ আলোচনা জন্য। দর্শক, অনেক আলোচনা করলেন আমার দুই অতিথি, দুজনই ব্যবসায়ী নেতা, দেশপ্রেমের কথা বললেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে
যারা দেশটাকে আসলে নানা অর্থে নানা জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে সেটা ব্যবসা হোক, অর্থনীতি হোক, সেটা রাজনীতি হোক, প্রশাসনে হোক, তাদের মধ্যে একটা প্রবণতা, সবাই নয়, দেশপ্রেমের চাইতে ক্যাশ প্রেমটা তাদের মধ্যে অনেক বেশি। এই দেশপ্রেমিকদের দরকার, ক্যাশ প্রেমিকদের আমাদের দরকার নেই। এবং যে কথা ওনারা ঘুরে ফিরে বলছেন যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার কাঠামো যেটি এখন আছে সেটিকে আসলে আমূল বদলে ফেলা দরকার, এর খোল নলচে পাল্টে ফেলা দরকার। এবং একথা ওনারা বলছেন যে সংকট মোকাবেলার জন্য একটা হাই পাওয়ারফুল বডির কথা বলেছেন, যেখানে স্টেক হোল্ডাররা থাকবে, এক্সপার্টরা থাকবে এবং এক্সপেরিয়েন্স লোকজন থাকবে বিভিন্ন ক্ষেত্রে, সেটা অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, আরও নানা ক্ষেত্র থেকে। তবে সেটা খুবই নির্মোহ, দল নিরপেক্ষ ব্যক্তিবর্গকে নিয়ে হতে হবে, যারা অত্যন্ত পেশাদারভাবে সফল, তাদেরকে দিয়ে এটা হতে হবে। একই সঙ্গে একথা ওনারা বলছেন যে আমাদের দেশের যে মূল সংকট, সেই সংকটের মধ্যে একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি তো করিনি, ধ্বংসই করেছে। অথচ প্রতিষ্ঠান কত গুরুত্বপূর্ণ সেটা সাম্প্রতিক হয়ে যাওয়া ভারতের নির্বাচন দেখলে বোঝা যায়, কিংবা তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন দেখলে বোঝা যায় যে প্রতিষ্ঠান আসলে একটা দেশকে কিভাবে রক্ষা করে। এবং সেই কারণে ওনারা বারবার ঘুরে ফিরে বলছেন যে এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে ওতপ্রোত এবং নিবিড়ভাবে জড়িত গণতন্ত্রের প্রশ্নটি। এবং গণতন্ত্রের প্রশ্ন তখনই আলোচনায় গুরুত্ব পায় যখন একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব বা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব সেই দেশের জনগণকে আসলে মর্যাদা দেয়, যেটা ধর্ম বলে, নানা আদর্শ বলে যে সবার উপরে মানুষ সত্য বা জনগণ সবার উপরে, বা বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7ও বলে জনগণ দেশটির মালিক। এটা যতক্ষণ আমরা অনুধাবন করতে না চাইব, না মানব, ততক্ষণ পর্যন্ত আসলে গণতন্ত্রের প্রশ্ন বলি আর অন্যান্য প্রশ্নগুলি সেগুলো আমাদের গুরুত্বের মধ্যে থাকবে না। সংকটটা মূলত সেই জায়গায়, এবং সেটা আসলে জোরের সঙ্গে বলতে হবে। এখানে আলোচনার মধ্যে আমার অতিথিরা বলছিলেন দেশে অনেক ক্ষেত্রে অনেক ভালো মানুষ আছেন, একেবারেই ইনোসেন্ট মানুষ আছেন, শিশুর মতো পুত পবিত্র মানুষ আছেন, কিন্তু কণ্ঠস্বর নেই। এই যে কথা বলা, জারি রাখা, প্রতিবাদ করা, সেটাও কিন্তু একটা সমাজে, রাষ্ট্রের জরুরি। এবং সেটা যখন থাকে না, তখন আসলে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কোনো সমস্যার সমাধান আসলে করা সম্ভব নয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।